আয়নার সামনে দাঁড়িয়ে আছে রক্তে লাল হয়ে থাকা একটা যুবক। ঠোঁটের কোণে মুচকি হাসি তার। সাদা শার্ট পুরো লাল হয়ে আছে রক্তে। ডান হাতে তার হাতুড়ি, আর বাম হাতে সায়েন্স কুড়াল। চোখে মুখে প্রচণ্ড রাগ আর প্রতিশোধের আগুন। টিউবওয়েল ছেড়ে দিয়ে রক্তমাখা হাতুড়ি আর কুড়াল ভালো করে ধুয়ে নেয় যুবক। এরপর একপাশে হাতুড়ি আর কুড়াল রেখে মুখে পানি ছেটাতে থাকে। ভালো করে মুখ ধুয়ে নেয়। গায়ে থাকা শার্ট খুলে ডাস্টবিনে থাকা সকল ময়লা ফ্লোরে ফেলে দেয়। এরপর রক্তে মাখা শার্ট ডাস্টবিনে ফেলে ফ্লোরে ফেলা সব ময়লা তার উপরে রেখে দেয়। এরপর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ হাত ভালো করে মুছে নিয়ে সাথে থাকা ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে পরে নেয়। এরপর একটা কাপড় দিয়ে হাতুড়ি আর কুড়াল ভালো করে পেঁচিয়ে ব্যাগে ভরে নেয়। ব্যাগ কাঁধে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে হাঁটতে থাকে। শোনো মিস্টার হাজব্যান্ড, এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। শুধু এক আল্লাহ ছাড়া আর কারোর শক্তি নেই আমাকে আমার বরের থেকে দূরে সরায়। সকল ইচ্ছেরা আজ মেলেছে ডানা। মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা। এসেছি আজ দুজন প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার। ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার। তুমি আমার এই পৃথিবী, তুমি ছাড়া আজ সব অজানা। এক লাফে শোয়া থেকে উঠে বসে আবির। বড় বড় নিঃশ্বাস ফেলে যাচ্ছে। চোখে মুখে ভয় আর কিছু হারানোর যন্ত্রণা। একটু পরপর শুকনো ঢোক গিলছে আবির। মাথার পাশে টি টেবিলে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে। মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আছে আর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে পুলিশ একটা সাদা কাপড়ে জড়ানো লাশে দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক মানুষ ভিড় করে আছে। লাশটার কারণ এমপি আকরাম খানের ছেলে আয়ানের। আকরাম খান দাঁতে দাঁত চেপে আছে। পুলিশ অফিসার শুভকে উদ্দেশ্য করে আকরাম খানকে বলে, আমার ছেলের মুখের উপর থেকে কাপড় সরা অফিসার। পুলিশ অফিসার শুভ ভয়ে শুকনো ঢোক গেলে ভয়ে ভয়ে আকরাম খানকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি দেখলে সহ্য করতে পারবেন না। শুভর কথা শুনে আকরাম খান রেগে যায়। রেগে শুভর কলার টেনে কাছে নিয়ে দাঁত কিরমির করতে করতে বলে, এই ছেলের জন্য আমার সবকিছু অফিসার। কতটা সাধনা পরে এই ছেলের মুখ দেখতে পেরেছি তুই জানিস না। মুখের ওপর থেকে কাপড় সরা। বলেই কলার ছেড়ে দেয়। শুভ একজন কনস্টেবলকে বলে মুখের উপর থেকে কাপড় সরানোর জন্য। কনস্টেবল কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে কাপড় সরাতেই সবাই ভয়ে আঁতকে ওঠে। এমপি আকরাম খান ছেলের লাশ দেখে ভয়ে পিছনে সরে যায়। মুখে অবস্থা দেখে সবাই ভয়ে কাঁপছে রীতিমতো। গালের দুপাশে ছিদ্র হয়ে আছে। দু চোখের পাতা কেটে নেওয়া হয়েছে। চোখ দেখে মনে হচ্ছে খুব চিকন আর ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। কপালের ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র। আকরাম খান চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। পিছন থেকে তার পিয়ে আয়রা কাঁধে হাত রাখে। আকরাম খান পিছনে ঘুরে তাকাতেই আয়রা ভয়ে আকরাম খানকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। আকরাম খানের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। পুলিশ অফিসাররাও ভয়ে দূরে সরে যায়। তখন সেখানে আকরাম খানের পারিবারিক ডক্টর ইব্রাহিম এসে হাত ধরে টেনে একপাশে নিয়ে যায়। আকরাম খান এক ঝাটকা দিয়ে হাত সরিয়ে দেয়। ডক্টর ইব্রাহিমের গলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, এই ডক্টর, তোর এত বড় সাহস, তুই আমাকে টেনে নিয়ে আসলি সবার সামনে। তোর এত বড় সাহস হলো কি করে? আমি তোকে খুন করে ফেলবো ডক্টর। স্যার, আপনাকে কিছু বলার জন্য এখানে নিয়ে এসেছি। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। গলা থেকে হাত সরান স্যার। আকরাম খান ডক্টর ইব্রাহিমের গলা ছেড়ে দেয়। ডক্টর ইব্রাহিম বড় বড় নিঃশ্বাস ফেলছেন। নিজেকে স্বাভাবিক করে বলে, স্যার, আপনার ছেলেকে যেই মেরেছে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে। একটু আগেই আমি ওর পুরো বডি দেখেছি। 7 দিন লাগাতার ওর উপর টর্চার করা হয়েছে। বডির এমন কোনো অংশ বাকি নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। আর সবথেকে ভয়ানক সেটা হলো ডক্টর ইব্রাহিম পরের কথা না বলে চুপ হয়ে যায়। ডক্টর ইব্রাহিমকে চুপ করে থাকতে দেখে আকরাম খান রাগী চোখে তাকায় আর দাঁত কিরমির করতে করতে বলে, চুপ করে গেলি কেন ডক্টর? কি বলতে চেয়েছিস সেটা বল। ডক্টর ইব্রাহিম ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার 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 খুনি এতটাই ভয়ঙ্কর যে অয়নের গোপন অঙ্গ কেটে ফেলেছে আর সেটার কয় টুকরো করে ওর পায়ের সাথে
দাঁড়ালো ছুরি দিয়ে গেঁথে দিয়েছে। আকরাম খান এই কথা শুনে চোখ বন্ধ করে ফেলে। রাগে রীতিমতো কটমট করছে। ডক্টর ইব্রাহিম খুব ভালো করেই বুঝতে পারছে এখন আকরাম খানের সামনে থাকলে কি হতে পারে, তাই ভয়ে সেখান থেকে সরে যায়। আকরাম খান পুলিশ অফিসার শুভর কাছে এসে বলে, অফিসার, তুই কি করবি আর কীভাবে করবি সেটা আমি জানি না। আমার ছেলেকে যে এতটা কষ্ট দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তাকে আমার সামনে চাই আগামী 24 ঘন্টার মধ্যে, নয়তো আমি তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। পুলিশ অফিসার শুভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আকরাম খান তার লোকজনকে তার ছেলের লাশ নিয়ে চলে আসতে বলে। শুভ ভয়ে শুকনো ঢোক গেলে আর মনে মনে বলে, উনি বলল আর 24 ঘন্টার মধ্যে খুনিকে খুঁজে বের করে ফেললাম। আরে যে এত ভয়ঙ্করভাবে খুন করতে পারে তাকে কি এত সহজে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নাকি? ওনার কথা শুনে মনে হচ্ছে খুনি দোকানের মহুয়া। উনি চাইলো আর কিনে এনে দিয়ে দিলাম। এই চলো সবাই এইখান থেকে। বলেই পুলিশ অফিসার শুভ সবাইকে নিয়ে চলে যায় সেখান থেকে। আবির বেশ অনেক সময় ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। বড় বড় চুলগুলো পানিতে ভেজার কারণে চোখের ওপর এসে পড়ে আছে। এক হাতে চুলগুলো পিছনে সরিয়ে আরও কিছু সময় দাঁড়িয়ে থাকে ঝর্ণার নিচে। কিছু সময় পর একটা তোয়ালে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, ভালো করে শরীর মুছে চেঞ্জ করে নেয়। এরপর অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসে। নিচে আসতে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আবিরকে দেখে ছোঁয়া আবিরের দিকে এগিয়ে যায়, কাছে গিয়ে বলে, এত সময় কোথায় ছিলে তুমি? আমি তো রুমেই ছিলাম। মিথ্যে কথা। আমি তোমার রুম থেকে কিছু সময় আগে আসলাম। তুমি রুমে থাকলে আমি তোমাকে দেখতে পেলাম না কেন? তুমি যখন গিয়েছিলে আমি তখন মনে হয় ওয়াশরুমে ছিলাম, গোসল করছিলাম অফিসে যাব বলে, তাই হয়তো দেখোনি। আচ্ছা হয়েছে, এবার ছাড়। আবির আয় তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, অফিসের জন্য তো লেট হয়ে যাচ্ছে। সাব্বির রহমানের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আবির আর ছোঁয়া কথা শেষ করে চলে আসে ডাইনিং টেবিলে। এরপর সবাই একসাথে খাবার খেতে শুরু করে। চলুন ওরা নাস্তা করতে করতে ছোট্ট করে পরিচয় করিয়ে দিয়ে আমাদের গল্পের ক্যারেক্টারগুলোর সাথে। আবির আমাদের গল্পের নায়ক। পৃথিবীতে আপন বলতে মামা মামি আর মামাতো বোন ছাড়া কেউ নেই। কেউ নেই বললে ভুল হবে, আরও একজন আছে, তার পরিচয় পরে কখনো দেব। এখন বাকি ক্যারেক্টারগুলোর পরিচয় দিয়ে নিই। ছোঁয়াই হলো আবিরের মামাতো বোন, আর মামা সাব্বির রহমান, মামি রোকেয়া রহমান। সাব্বির রহমান পেশায় একজন জজ আর রোকেয়া রহমান পেশায় একজন ডক্টর। ছোঁয়া এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। সবাই একসাথে নাস্তা শেষ করে। আবির ছোঁয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। গন্তব্য ছোঁয়ার কলেজ। এটা রোজকার রুটিন বলা চলে। ছোঁয়াকে কলেজে দিয়ে তারপর আবির অফিসে যায়। দুজনে রিকশায় বসে আছে। ছোঁয়া আবিরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোমার কি জীবন নিয়ে কোনো ভাবনা নেই? হঠাৎ এমন কথা কেন? বয়স তো কম হলো না, এবার তো বিয়ে করো। আমার বিয়ে নিয়ে তুমি পড়লে কেন? আর তাছাড়াও আগে তোমার বিয়ে দেব, তারপর ভেবে দেখব আমি বিয়ে করব কিনা। আবিরের কথা শুনে ছোঁয়া রেগে যায়, কিন্তু আবিরকে সেটা বুঝতে না দিয়ে অন্য দিকে তাকিয়ে ফেলে আর মনে মনে বলতে থাকে, গাধা একটা, আমাকে বিয়ে দিবে। আরে গাধা, বুঝো না কেন তুমি? আমি তোমাকে ভালোবাসি, এত কেয়ার করি তোমার, এত খেয়াল রাখি, তারপর বুঝো না আমি তোমাকে ভালোবাসি? ছোঁয়াকে চুপ করে থাকতে দেখে আবিরও চুপ করে যায়। আবির এমনিতেও ছোঁয়ার সাথে কম কথাই বলে। ছোঁয়াই ঘুরে ফিরে আবিরের কাছে গিয়ে কথা বলে। কারণটা হলো ছোঁয়া আবিরকে ভালোবাসে, তবে আবিরকে এটা কখনো বলেনি। কিন্তু আবির ছোঁয়াকে বোন ছাড়া অন্য কিছু ভাবে না। কিছু সময়ের মধ্যে ছোঁয়ার কলেজের সামনে চলে আসে। ছোঁয়া রিক্সা থেকে নেমে আবিরের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে আবির ছোঁয়াকে জিজ্ঞেস করে, কিছু বলবে নাকি? ওহো, এমনি তাকিয়েছিলাম। তুমি যাও, লেট হয়ে যাচ্ছে না তোমার অফিসের জন্য? আচ্ছা যাচ্ছি। তুমি আজ কলেজে ছুটি হলে বাসায় চলে যেও, আমার ফিরতে একটু লেট হবে। হঠাৎ আজকে লেট হবে কেন তোমার? অফিসে কিছু কাজ কাল বাকি রেখে এসেছিলাম, সেগুলো শেষ করতে হবে। আর একটা নতুন প্রজেক্টের কাজ করতে হবে। বস সবকিছু দায়িত্ব আমাকেই দিয়েছে। ঠিক আছে, আমি চলে যাব, তুমি আবার বেশি লেট করো না। আবির মাথা নাড়ে। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যে চলে আসে আবির যে অফিসে জব করে সেখানে।
আবির রিক্সা ভাড়া দিয়ে অফিসের ভিতরে চলে আসে, নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। তখনই পিয়ন এসে বলে, বস আপনাকে ডাকছে। আবির আসছি বললে পিয়ন চলে যায়। পিয়ন চলে যেতে আবির সব কিছু গুছিয়ে বসের রুমের দিকে হাঁটতে থাকে। বসের রুমের সামনে দরজা নক করে। ভিতর থেকে মিষ্টি একটা কণ্ঠে বলে, ভিতরে আসুন মিস্টার আবির। আবির ভিতরে ঢোকে, বসকে সালাম দেয়। আবিরের বসের নাম দিয়া মির্জা, মির্জা গ্রুপ অফ কোম্পানির এমডি। দিয়া সালামের জবাব দিলে আবির বলে, আমাকে ডেকেছেন ম্যাম? ইয়েস মিস্টার আবির, আগামী পরশু আমার আব্বু আর আম্মুর বিবাহবার্ষিকী, অনেক কেনাকাটা করতে হবে তার জন্য। আমি তো একা পারবো না, যদি আমার সঙ্গে একটু যেতেন আপনি। সমস্যা নেই ম্যাম, কখন যাবেন বলুন। এখনই। আমার হাতে যে একটু কাজ ছিল ম্যাম। সমস্যা নেই, কাজ অন্য কেউ করে নিবে। আপনি সব কিছু গুছিয়ে নিন, আমি আসছি আপনার ডেস্কে। আবির মাথা নেড়ে চলে যায়। চলুন আমরা একটু জেনে নিই দিয়া গ্রুপ অফ কোম্পানির এমডি দেখতে কেমন। গায়ের রং দুধে আলতা, উচ্চতা 5 ফুটের মতো, হরিণের মতো টানা টানা চোখ, বয়স 22 বা 23 হবে। দিয়া আবিরকে পছন্দ করে, তার জন্য সবসময় আবিরকে কারণে অকারণে তার কাছে ডেকে নেয়। অবশ্য আবিরকে এখনো ভালোবাসার কথা জানায়নি। যাই হোক, চলুন দেখি সামনে কি অপেক্ষা করছে। কিছু সময় দিয়া আবিরের ডেস্কে আসে। আবির আগে থেকে সবকিছু গুছিয়ে রাখায় দিয়া আসতেই আবিরের সাথে অফিস থেকে বের হয়ে যায়। দিয়া নিজেই ড্রাইভ করবে, তাই ড্রাইভিং সিটে উঠে বসে। আবির পাশের সিটে বসেছে, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে। আবির চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে আছে। দিয়া একটু পর পর আবিরের দিকে তাকাচ্ছে। আবিরকে বাইরের দিকে তাকাতে দেখে আবির আপন মনে বাইরের দিকে তাকাতে আছে। মনে মনে দিয়া বলে, এটা কি আজও প্রাণী রে বাবা, এত সুন্দর একটা মেয়ে পাশে বসে আছে আর সে বাইরের দিকে তাকিয়ে রাস্তা ধুলোবালি দেখছে। কত সিনেমায় দেখেছি বসকে নায়করা পটানোর চেষ্টা করে, আর আমি নিজে আগে থেকে পটে আছি, অথচ এর কোনো মাথা ব্যথা নেই। এত সুন্দর মেহেন্দি পাত্তাও দিচ্ছে না। আরও অনেক কিছু বলতে থাকে নিজের মনে মনে দিয়া। দিয়া হালকা করে কাশি দিতে আবির দিয়ার দিকে ঘুরে তাকায়। দিয়া বলে, আচ্ছা, আপনি কি চুপ করেই থাকবেন বলে ঠিক করেছেন? কি বলবো ম্যাম, অফিসের বাইরে কোনো বিষয় নিয়ে আপনার সাথে তো কথা বলিনি কখনো। আমরা কোথায় যাচ্ছি এখন? কোথায় আবার ম্যাম? আপনি না বললেন আপনার আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী, তার জন্য কেনাকাটা করবেন। আমরা তো সেই জন্য শপিং মলে যাচ্ছি। তা সেটা নিয়েও তো আমরা ডিসকাস করতে পারি, কি কিনলে ভালো হবে না হবে। আপনি তো নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করে রেখেছেন, আর যদি না করেন তাহলে বলুন কি কি কিনতে চান, আমি না হয় লিস্ট করে নিই। কি করে বলবো আপনাকে, আপনি তো গাড়িতে ওঠার পর থেকেই বাইরের দিকে তাকিয়ে আছেন। আসলে ম্যাম, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি তো তাই, আর আমি এত কথাও বলতে পারি না, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। সেটা তো আমি জানি, তা বিয়ের পর কি বউয়ের সাথেও কথা বলবেন না? আর এখন যে রিলেশন করছেন তার সাথেও কথা বলেন না আপনি? আমি কারোর সাথে রিলেশন করি না ম্যাম, এসব আমার পছন্দ না। গুড, কিন্তু বিয়ে তো নিশ্চয়ই করবেন, তখনও কি এখন চুপচাপই থাকবেন? তখনকারটা তখন দেখা যাবে ম্যাম, শপিং মলে চলে এসেছি আমরা। দিয়া আর কিছু না বলে একপাশে গাড়ি পার্ক করে। দুজনে একসাথে গাড়ি থেকে নেমে শপিং মলের ভিতরে যেতে থাকে। ঠিক তখনই আবিরের মোবাইল বেজে ওঠে। দিয়া এক পলকে তাকিয়েছে আবিরের দিকে। আবির পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনের নাম্বার দেখে ভয় পেয়ে যায়। দিয়ার দিকে তাকিয়ে দেখে দিয়া তার দিকে তাকিয়ে আছে। আবির দিয়াকে উদ্দেশ্য করে বলে, ম্যাম আপনি ভেতরে যান, আমি একটু কথা বলে আসছি। বলেই আবির দিয়ার থেকে কিছুটা দূরে চলে আসে। দিয়া কিছু সময় আবিরের দিকে তাকিয়ে থেকে ভিতরে চলে। আবির ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে ভীতু কণ্ঠে বলে, হ্যালো। চোখ খুলে একটু আগে মনে হয় তোকে খুঁজছে, আশেপাশে তাকাচ্ছে বারবার, আর কেমন যেন ছটফট করছে। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয় দোস্ত। আমি এখনই আছি, কাছাকাছি আছি, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। তুই ওর দিকে খেয়াল রাখ একটু। তুই সেই নিয়ে চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আয়। আবির কল কেটে একটা ট্যাক্সি ডাকে। ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে একটা ঠিকানা বলে। ড্রাইভার মাথা নেড়ে ড্রাইভ করতে থাকে। দিয়া এখনো শপিং মলের ভিতরে ঢোকেনি। আড়াল থেকে দেখছিল আবির কি করে। আবিরকে এমন তাড়াহুড়ো করে যেতে দেখে দিয়াও তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে আবিরের পিছু নিতে থাকে। আবির ছটফট করছে আর বারবার ট্যাক্সি ড্রাইভকে বলছে, চাচা একটু জোরে চালান প্লিজ,
আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ড্রাইভার কিছু না বলে স্পিড আরও বাড়িয়ে দেয়। এদিকে দিয়া আবিরকে ফলো করেই যাচ্ছে। হঠাৎ দিয়া দেখে তার গাড়ির দিকে একটা বাচ্চা দৌড়ে আসছে। দিয়া দ্রুত গাড়ি ব্রেক করে, গাড়ি থেকে নেমে বাচ্চাটার কাছে যায়। বাচ্চাটাকে কোলে নিয়ে কিছু বলবে তার আগে একটা মেয়ে এসে দৌড়ে দিয়ার কোল থেকে বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটার গালে কপালে চুমু দিতে থাকে। দিয়া মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি পাগল নাকি? এতটুকু বাচ্চা মেয়েকে এখনই হাওয়ে রোডের মধ্যে ছেড়ে দিয়েছেন? যদি একটা খারাপ কিছু হয়ে যেত? এরপর থেকে খেয়াল করবেন বাচ্চার দিকে। মেয়েটা দিয়াকে ঠিক আছে বলে চলে যায়। দিয়া এত সময় ভুলে গেছে যে সে আবিরের পিছু করছিল। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখে আবির যে গাড়িতে উঠেছে সেটা কোথাও দেখা যাচ্ছে না। দিয়া মন খারাপ করে গাড়িতে উঠে বসে। এরপর শপিং মলের দিকে না গিয়ে সোজা অফিসের দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। অন্যদিকে আবির একটা হসপিটালের সামনে এসে নামে। ড্রাইভারকে গাড়ি ভাড়া দিয়ে দৌড়ে হসপিটালের ভিতরে চলে আসে। একটা রুমে ঢুকে দেখে আদনান বসে আছে একটা চেয়ারে, আর একটা মেয়ে বেডে শুয়ে আছে। চোখ তার সামনের দিকে তাকিয়ে কারো অপেক্ষা করছে। আবিরকে দেখে আদনান বসা থেকে উঠে আবিরের কাছে এসে বলে, তুই আসছিস? অনেক কষ্টে শান্ত করেছি, বলেছি তুই আসছিস, তুই ওর পাশে থাক। আমি ফার্মেসি থেকে গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি। একটু আগেই ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছে। আবির কিছু না বলে শুধু মাথা নাড়ে। আদনান চলে যায়। বেডে শুয়ে থাকা মেয়েটার দিকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে যেতে থাকে। মেয়েটা একদৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে, চোখ থেকে অনবরত পানি ফেলে যাচ্ছে। অনেক কিছু বলতে চাইছে মেয়েটা, কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না। আবিরের দিকে ছুটে আসতে চাইছে, কিন্তু তাতে অক্ষম সে। আবির গিয়ে একটা চেয়ার টেনে মেয়েটার মাথার কাছে বসে, চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। মেয়েটার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। আবির মেয়েটার কানের কাছে গিয়ে বলে, সারা জীবন রাখবো তোমাকে আমার এই দুটি চোখের তারায়। অশ্রু আসলে মুছে দেব চোখের পলকে। তোমার দু চোখের হাজারো স্বপ্ন এঁকে দেব চোখের পলক পড়ার আগেই। একটাই জীবন, এই জীবনে শুধু তোমারই হয়ে থাকবো। আর কিছুই চায় না এই মন। একজনই তুমি আমার আপন, এটা হাজারো মানুষ জানে। হারিয়ে গেল সব সুখের সময় হঠাৎ করেই, কিন্তু আমি তো জানি সেই তোমাকে ফিরে পাবো, এটা ঠিকই। এতে এক চুলও নেই ভুল। হয়তো শুধু একটু সময় লাগবে। আবিরের কথা শুনে মেয়েটা শব্দহীন কান্না করে যাচ্ছে। চোখের পানিতে বেড ভিজে যাচ্ছে। আবির কিছুটা নিচু হয়ে দু ঠোঁট দিয়ে মেয়েটার চোখের পানি মুছে দেয়। নাকে নাক ঘষে বলতে থাকে, এই পাগলি, কান্না করছো কেন? এই তো আমি তোমার কাছে চলে এসেছি। সবসময় তোমার পাশে থাকতে পারি না, তাই আমার উপর অভিমান করে আছো। আমার যে কিছু কাজ এখনো বাকি, সব কাজ শেষ করে নি একবার, তারপর আমি শুধু তোমার পাশেই থাকবো, প্রমিস। এরপর আবির মেয়েটার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর আদনান মেডিসিন নিয়ে রুমে আসে। দুজন কিছু সময় কথা বলে। তখনই সেখানে ডক্টর আসে। আবির ডক্টরের সাথে কুশল বিনিময় করে। এরপর ডক্টরকে জিজ্ঞেস করে, এখন কেমন মনে করছেন ডক্টর? আগের থেকে অনেকটা বেটার এখন। এভাবে ট্রিটমেন্ট চলতে থাকলে খুবই দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। ও আবার আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে তো ডক্টর? তার জন্য কিছুটা সময় লাগবে। প্রপার যত্ন নিলে খুব দ্রুতই চলাফেরা করতে পারবে। আর আশা করছি কিছুদিনের ভিতরে কথাও বলবে। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর। ও যে আগের থেকে এখন বেটার আছে সেটা তো বুঝতেই পারছি। ডোন্ট ওয়ারি মিস্টার আবির, আই হোপ মাস দুয়েকের ভিতরে কথা বলতে পারবে। তবে সম্পূর্ণ সুস্থ হতে 4 থেকে 5 মাসের মতো সময় লেগে যাবে। এত বড় একটা ধাক্কা সামলে উঠলেও তো একটু সময় লাগবে, তাই নয় কি? কোনো সমস্যা নেই ডক্টর। আদনান, মেডিসিনগুলো কোথায়? আমাকে দাও। আদনান ডক্টরের হাতে মেডিসিন দিয়ে দেয়। ডক্টর মেডিসিন দেখে একটা নার্সকে ডাকে, আর কখন কোনটা দিতে হবে বলে চলে যায়। আবির আদনানকে নিয়ে রুমের বাইরে চলে আসে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভাঙে আবিরের কথায়। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? এসব কি বলছিস আবির? আমার কষ্ট হবে কেন? আমি জানি আদনান তোর কষ্ট হচ্ছে। এখানে থাকার মতো সেরকম পরিবেশ নেই, খাওয়া দাওয়ারও কষ্ট। চিন্তা করিস না। আজ কত দূর এগোলো তোর? প্রায় শেষের দিকে।
তোর কাজ শেষ হলে আর প্রিয়া সুস্থ হয়ে গেলে আমরা এমন কোথাও চলে যাব যেখানে আমাদের কেউই চিনবে না। নতুন করে আমরা আবার সব কিছু শুরু করব। আমি ওসব আগে ভেবে রেখেছি। আচ্ছা চল, আমাকে আবার যেতে হবে। আপনাদের হয়তো এখন কৌতূহল হচ্ছে এই প্রিয়াটা আবার কে, যে মেয়েটা অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে। কারণ আমি প্রিয়া। হ্যাঁ, এই প্রিয়া যার জন্য আবির এভাবে ছুটে এসেছে। সব কিছুই জানতে পারবেন, সাথেই থাকুন। আবির আর আদনান দুজনে ভিতরে প্রবেশ করে। এদিকে আকরাম খান একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। তার সব লোকজন ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। পাশেই বসে কান্না করে যাচ্ছে আকরাম খানের ওয়াইফ মমতা খান। একমাত্র ছেলে এই পৃথিবী থেকে চলে গেছে, তাও এতটা ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে যে কেউই কান্না করবে এরকম পরিস্থিতি। কান্না করতে করতে মমতা খান আকরাম খানকে উদ্দেশ্য করে বলে, কিসের এমপি তুমি? হ্যাঁ, কোথায় তোমার ক্ষমতা? আমাদের একমাত্র ছেলেকে এমন নির্মমভাবে হত্যা করেছে, আর তুমি এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারোনি সেই উনিকে? তোমার না এত ক্ষমতা, এত পাওয়ার, আজ কোথায় গেল সেসব? মেয়েদের মতো ঘরে বসে আছো। আমার ছেলেকে যে এমন নির্মমভাবে খুন করেছে, আমি তার লাশ দেখতে চাই। তোমার কি মনে হয় আমি ঘরে চুপ করে বসে আছি? আমি লোকজন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আজ না হয় কাল আমি আমার ছেলের খুনিকে খুঁজে বের করবই। আর এত ভয়ঙ্করভাবে আমি ওকে মারবো যে পুরো পৃথিবীর মানুষ ভয়ে থরথর করে কাঁপবে। মুখেই তোমার বড় বড় কথা, আর কাজের বেলায় কিচ্ছু নেই। আমার ছেলে তো লাশ হয়ে কবরে শুয়ে আছে, আর যে আমার ছেলেকে কবরে শুয়ে দিল সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে। বেশি দিন ঘুরতে পারবে না ওই খুনি। আমি ওকে যে করে খুঁজে বের করব। এতটা অত্যাচার করব আমি ওকে, তারপর জীবিত মাটির নিচে পুঁতে ফেলবো। 7 দিন? হ্যাঁ, 7 দিন সময় দিলাম আমি তোমাকে। এর ভিতর যদি তুমি তোমার কথায় আর কাজে না মিলাতে পারো, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। বলে রেগে মেগে সেখান থেকে চলে যায় মমতা খান। আকরাম খান সামনে থাকা গ্লাসগুলো ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায়, রাগে কণ্ঠে তার লোকজনকে বলে, সুরের বাচ্চারা, শুধু বসে বসে খাওয়া দাওয়া তোদের, তাই না? সব কয়টা অকর্মার ঢেকি তোরা। পুরো একটা দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তোরা আমার ছেলের খুনিকে খুঁজে বের করতে পারিসনি। যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলের খুনিকে খুঁজে বের কর, নয়তো তোদের নিঃশ্বাস আমি বন্ধ করে দেব সারা জীবনের জন্য। দূর হয়ে যা সব কটা আমার সামনে থেকে। আকরাম খানের রাগ দেখে সবাই ভয়ে সেখান থেকে চলে যায়। আকরাম খান বসে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। এইদিকে আবির প্রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, অফিসে আমার অনেক কাজ আছে, আমি আজকে আসছি। আবার আসবে তোমাকে দেখতে খুব তাড়াতাড়ি। আর তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। আবার সব কিছু আগের মতো হয়ে যাবে, ঠিকমতো মেডিসিন খাবে, আর আদনান যা বলে তাই শুনবে। বলেই প্রিয়ার কপালে চুমু দিয়ে আদনানের কাছে এসে বলে, আমি আজকে আসছি, খেয়াল রাখিস ওর দিকে। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সাথে সাথে আমাকে কল করবি। কয়টা বাজে, আমি কি করছি না করছি এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুই নিজের দিকে খেয়াল রাখিস। যে কোনো প্রয়োজনে আমাকে কল করবি তুই। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তাহলে আসছি, তুই থাক। বলেই আবির হসপিটাল থেকে বের হয়ে ট্যাক্সি নেয়। এরপর যে শপিং মলে দিয়াকে রেখে এসেছে সেখানে যায়, কিন্তু মলে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও দিয়াকে কোথাও দেখতে পায় না। আবির দিয়ার নাম্বারে কল করে। দিয়া একটু আগেই বাসায় এসেছে। শুয়ে শুয়ে চিন্তা করছে আবির তাড়াহুড়ো করে কোথায় গেল। মোবাইলের রিংটোনে দিয়া বাস্তবে ফেরে। মোবাইল হাতে নিয়ে দেখে আবিরের নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করতে আবির বলে, ম্যাম কোথায় আপনি? আমি সেই কখন থেকে আপনাকে শপিং মলে খুঁজে যাচ্ছি। আমি বাসায় চলে আসছি, আপনার জন্য অনেকটা সময় অপেক্ষা করেছি জানেন। আই এম সরি ম্যাম, আসলে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছিল, তাই আপনাকে বলার জন্য সময় পাইনি। ও আচ্ছা, তা কেমন আছে আপনার ফ্রেন্ড এখন? জি ম্যাম, ভালো। আপনি কি শপিং করে নিয়েছেন? এত কিছু কি একা কেনা বা নিয়ে আসা সম্ভব? তাই চলে এসেছি। ও আচ্ছা, তাহলে কালকে আসুন ম্যাম। আপনি কি পাগল নাকি আবির? কালকেই তো অনুষ্ঠান। কেনাকাটা যদি কালকে করি তাহলে সাজবো কখন?
তাও তো কথা। তাহলে আমি কি আপনার বাসায় আসবো আপনাকে নিয়ে আসার জন্য, নাকি শপিং মলে অপেক্ষা করবো ম্যাম? এত পথ একা যেতে ভালো লাগবে না। একটা কাজ করবেন, আপনি চলে আসেন। আপনার বাইকে আছে না, তাই না? এত শপিং করে বাইকে কিভাবে যাবেন ম্যাম? নো প্রবলেম, আমরা বাইকে যাব, আবার আসবো। ড্রাইভার চাচা সব কিছু নিয়ে আসবে। কিন্তু ম্যাম, গাড়ি থাকতে বাইক কেন? আমার খুব ইচ্ছে হচ্ছে বাইকে চড়তে। ঠিক আছে আবির, না করবেন না। ঠিক আছে ম্যাম, আমি আসছি। বেচারা আবির আর কি করবে, অফিসের বস বলে কথা, কথা তো শুনতেই হবে। একটা ট্যাক্সি নিয়ে বাসায় চলে আসে। আবির খুব সহজে বাইক ব্যবহার করে না, গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য বাইক কেনা। এছাড়া সবসময় রিক্সা কিংবা ট্যাক্সিতেই চলাফেরা করে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় বাসায়। বাইক বাইরে থাকার কারণে ভিতরে যাবার প্রয়োজন হয়নি। বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। গন্তব্য দিয়াদের বাসা। অন্যদিকে আকরাম খান চেয়ারে বসে আছে, একটা পা টেবিলের উপরে, অন্য পা ফ্লোরে। তার সামনে ভীতু ভীতু হয়ে বসে আছে পুলিশ অফিসার শুভ। আকরাম খানের চোখে মুখে রাগের তীব্রতা স্পষ্ট ফুটে ওঠে। একটু পর পর শুভ ভয়ে শুকনো ঢোক গিলছে, আর ভীতু ভীতু চোখে মাঝে মাঝে আকরাম খানের দিকে তাকাচ্ছে। আকরাম খান জোরে টেবিলে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে ওঠে। পুলিশ স্টেশনে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। মাসে মাসে তোকে এত টাকা কেন দিচ্ছি আমি? 20,000 টাকার চাকরি করে হাতে 1.5 লাখ টাকার গাড়ি পরে আসিস, এত দামি গাড়িতে চড়িস, প্রতি মাসে বউ বাচ্চা নিয়ে তুর্কি ঘুরতে চলে যাস, কার টাকা এত কিছু করছিস? হ্যাঁ স্যার আপনি শান্ত হন, আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি খুনিকে খুঁজে বের করার। তোর চেষ্টা আমি তোর পিছন দিয়ে ঢুকিয়ে দেবো সুরে বাচ্চা। বউ রেখে হাজারো পতিদের সাথে দিন রাত শুয়ে পড়েছিস। আমার ছেলে খুন হয়েছে, সেই খুনিকে খুঁজা বাদ দিয়ে তুই কার হাতে পতিদের নিয়ে হোটেলে গিয়েছিলি? তুই কি মনে করেছিস আমি কোনো খোঁজ খবর রাখি না তোর? আকরাম খানের কথা শুনে শুভর মুখ চুপসে যায়। কি বলবে এখন সেটা তার জানা নেই, কারণ সত্যি সে গতকাল রাতে একটা মেয়ে নিয়ে হোটেলে গিয়েছিল। মাথা নিচু করে বসে আছে শুভ। আকরাম খান আবার বলে, আজকে রাত আছে শুধু তোর হাতে। যদি আমার ছেলে খুনিকে খুঁজে বের করতে না পারিস, তাহলে তোকে আমি এমন জায়গায় পাঠাবো, চাইলেও সেখান থেকে ফিরে আসতে পারবি না। কথাটা ভালো করে মনে রাখিস। কথা শেষ করে আকরাম খান বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েক কদম চলে গিয়ে আবারও পিছনে ফিরে তাকায়। কিছুটা ঘর বাঁধিয়ে পুলিশ অফিসার শুভর দিকে আঙুল তুলে বলে, আমার এই কথা যদি ভুলে যাস, তাহলে পৃথিবীর সবার মুখ থেকে তোর নাম আমি ভুলিয়ে দেব। শুভকে কিছু বলে সুযোগ না দিয়ে আকরাম খান তার লোকজনকে নিয়ে চলে যায়। শুভ টেবিলে থাকা পানির গ্লাসটা হাতে নেয়, এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেলে। বসা থেকে উঠে দাঁড়ায়, মাথা চুলকোতে চুলকোতে নিজেকে বলতে থাকে, যদি জানে বাঁচতে চাস তাহলে আজকের মধ্যে তাহলে এইখান থেকে পালিয়ে যা। খুনি যেই হয়ে থাক, খুব ডেঞ্জারাস, এত সহজে তাকে খুঁজে বের করা সম্ভব নয়। আর এই শালা আকরাম খান তোকে বাঁচতে দিবে না। ওর ছেলের খুনিকে খুঁজে বের করতে না পারলে তার চেয়েও ভালো হয় তুই ভালোই এইখান থেকে কেটে পড়। এই তোরা আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আকরাম খান কি বলে গেল শুনিসনি? সবাই কাজে লেগে পড়। শুভর কথা শুনে বাকি পুলিশ কনস্টেবল সবাই থানা থেকে বের হয়ে গাড়ি নিয়ে আয়ানের খুনিকে খুঁজতে বের হয়। শুভ পকেট থেকে মোবাইল বের করে তার বউকে ফোন করে। কল রিসিভ করতে শুভ বলে, আমি কি বলছি সেটা ভালো করে শোনো, কোনো প্রশ্ন করবে না। আর আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আমি যা বলবো তাই করবে। চুপচাপ বাবুকে নিয়ে এইখান থেকে রেল স্টেশনে চলে যাও। 3টায় টিকিট কাটবে। আমি 11টার ভিতরে রেল স্টেশনে তোমার সাথে মিট করছি, 1 সেকেন্ডও লেট করবে না। কোথাকার টিকিট কাটবে সেটা আমি মেসেজ করে বলে দিচ্ছি। বলে শুভ কল কেটে দেয়। এরপর তারিখ থেকে কোন জায়গায় যাবে তার ঠিকানা বলে দেয়। এইদিকে আবির বাইক নিয়ে দিয়ার বাসার সামনে বসে আছে। দিয়া একটু পর নিচে নেমে আসে। আবিরের কাঁধে হাত রেখে দিয়া বাইকে উঠে বসে। আবির একটু বিরক্ত হয়, কিন্তু দিয়াকে সেটা বুঝতে দেয় না। শত হলেও দিয়া তার বস, তাই কিছু না বলে চুপচাপ বাইক চালাতে শুরু করে। দিয়া আবিরের কাঁধে হাত রেখে বসে আছে। আবির কিছু না বলে চুপচাপ বাইক চালাচ্ছে। কিছু সময়ের মধ্যে চলে আসে শপিং মলের সামনে। বেশ কিছু সময় ঘোরাঘুরি করে সমস্ত শপিং শেষ করে। এরপর ড্রাইভারকে ডেকে দিয়া সবকিছু গাড়িতে তুলে বাসায় নিয়ে যেতে বলে।
শুধু একটা ব্যাগ দিয়া নিজের হাতে রেখে দেয়। এরপর শপিং মল থেকে বের হয়ে দুজন বাইকে উঠে বসে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় দিয়ার বাসার সামনে। দিয়া বাইক থেকে নেমে শপিং ব্যাগটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য আবির, কালকে পরে আসবেন এটা। আমি আপনার জন্য অপেক্ষা করব। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে যায়। আবির কিছু না বলে শপিং ব্যাগটা নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতে ছোঁয়া আবিরকে বলে, এতটা সময় কোথায় ছিলে তুমি? অফিসে কি এমন কাজ তোমার শুনি? এত লেট করে আসতে হয় বাসায়? কই কেমন লেট তো হয়নি এখনো, মাত্র 8টা বাজে এখন। অফিস থেকে 7টার সময়ই বের হয়েছিলাম। হঠাৎ এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই একটু লেট হয়েছে। মামামি কোথায় তাদের দেখছি না যে আমি। আব্বু আম্মু নিজেদের রুমে আছে, যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু না বলে আগে নিজের রুমে চলে আসে, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। এরপর নিচে এসে খাবার টেবিলে বসে পড়ে। ছোঁয়া খাবার সার্ভ করে দেয়। আবির ছোঁয়াকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম একসাথে খাবো বলে। তাহলে বসে কেন, নাও শুরু করো। ছোঁয়া মুচকি এসে নিজের জন্য একটা প্লেটে খাবার নেয়। এরপর দুজনে খাবার শেষ করে আবির চলে আসে তার মামা মামির রুমে। আবিরকে দেখে সাব্বির রহমান বলে, কিরে তুই কখন আসলি? অনেকক্ষণ আগে মামা। তোমরা খেয়ে নিয়েছো? হুম। মেডিসিন নিয়েছো তোমরা? এই দেখ বাবা, ভুলেই গেছি, তুই রোজ রোজ এসে মেডিসিন খাইয়ে দিয়ে যাস, তাই মনেই ছিল না। তোমরা কি যে করো না মামি, মেডিসিনগুলো টাইমলি ডক্টর নিতে বলেছে না? মনে ছিল না রে বাবা। আচ্ছা, এখন তুই এসে গেছিস না? আবির কিছু না বলে টেবিলের ড্রয়ার থেকে সাব্বির রহমান আর রোকেয়া রহমানের মেডিসিন বের করে নিজের হাতে মেডিসিনগুলো খুলে দুজনের হাতে দেয়। এরপর একটা পানির গ্লাস এগিয়ে দেয় দুজনের সামনে। দুজনেই মেডিসিন খেয়ে নেয়। আবির দুজনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা এখন তোমরা ঘুমিয়ে পড়ো, আমি আসছি। বলেই আবির রুম ত্যাগ করে নিজের রুমে চলে আসে। এসে দেখে ছোঁয়া তার বেডে বসে বই পড়ছে। আবির কিছুটা বিরক্তই হয় ছোঁয়াকে এই সময় তার রুমে দেখে। ছোঁয়া, তুমি এই সময় আমার রুমে কেন? তুমি ঘুমিয়ে গেছো কিনা সেটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসেতে তোমাকে রুমেই পেলাম না। নিশ্চয়ই আব্বু আম্মুকে গিয়ে মেডিসিন খাইয়ে আসলে, তাই না? তাদের একমাত্র মেয়ের তো দায়িত্ব নেই, কি আর করব বলো। তুমি আছো তো তার জন্য, তুমি থাকতে আমার এসব কেন করতে হবে? বুঝেছি। যাও নিচে, তোমার জন্য দুধ রেডি করে রেখেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুমি ওয়েট না করে গিয়ে ঘুমিয়ে পড়ো। আবির মাথা নাড়ে। সবাই চলে আসে নিচে। এসে দেখে ডাইনিং টেবিলে তার জন্য গ্লাসে দুধ রাখা। গ্লাসটা হাতে নিয়ে দুধ খেয়ে নেয়। এরপর সোজা তার দিকে হাঁটতে থাকে। এদিকে সাব্বির রহমান আর রোকেয়া রহমান মাথা ধরে বসে আছে। রোকেয়া রহমান সাব্বির রহমানকে বলে, মাথাটা প্রচুর ঝিমঝিম করছে। আমারও তো একই অবস্থা, হয়তো মেডিসিন খেয়েছে তার জন্য। হতেও পারে। আচ্ছা, চলো ঘুমিয়ে পড়ি। এরপর দুজনে গায়ে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে লাইট অফ করে আবার শুয়ে পড়ে। ছোঁয়া রুমে এসে বালিশের নিচে থেকে আবিরের একটা ছবি বের করে। এরপর ছবিতে কিস করে বলতে শুরু করে, কবে বুঝবে তুমি আবির আমার ভালোবাসা? এই যে আমার এত কেয়ার করাও, আমার ভালো হবে কি করলে তা আমার থেকে বেশি তুমি ভাবো। তাহলে ভালোবাসি কেন বলো না? তুমিও আমাকে আমার মতো ভালোবাসো আমি জানি, কিন্তু বলতে পারছো না। আর আমি একটা মেয়ে হয়ে তোমাকে ভালোবাসি কিভাবে বলি? তুমি জানো না আবির, আমার বুকের ঠিক মধ্যখানে তোমাকে নিয়ে আমি আমার ভালোবাসার তাজমহল বানিয়েছি। সেখানে শুধু তোমারই বসবাস। যতই তোমাকে ভালোবাসি, আমার এই মন কিছুতেই ভরে না আবির। স্বাদ হয় আরো অনেক অনেক ভালোবাসি তোমাকে। একজন নয়, হাজারো জন্মও তোমার পাশাপাশি থাকতে চাই। তুমি এই বুকের মাঝে থাকবে চিরদিন। তুমি ছাড়া আমার এই জীবন মূল্যহীন। অন্ধ এই হৃদয় আমার তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। দুই চোখে তোমাকে আঁকে, আর কারো ছবি যে আঁকে না। তুমি বুকের মাঝে থাকবে চিরদিন,
তুমি ছাড়া আমি যে পুরোটাই মূল্যহীন। তোমাকে জানে আমার এই মন, অন্য কিছু আর এই মন না জানে। প্রেমেরই বাঁধনে আর কারোরই বাধা পড়ে না তুমি ছাড়া। ইচ্ছে করে তোমাকে নিয়ে অনেকে চলে যায় এমন কোথাও যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না। আর সেখানে গিয়ে দুজন ভালোবাসার ঘর বাঁধি। তাদের সাথে বলবো কথার সন্ধ্যা প্রদীপ জেলে, ভালোবাসার ফুল ফোটাবো আমরা দুজন মিলে। গল্প করে কাটিয়ে দিব সকাল সন্ধ্যাবেলা। বিমধ্যতায় থাকবে চেয়ে তুমি আমার চোখের বাণে। নীরবতার সকল জোয়ার ভেঙে দুইজন গাইবো আপন মনে। বলেই আবিরের ছবিতে চুমু খায় দিয়া। চুমু দিয়ে নিজের লজ্জা পেয়ে নিজের হাতে মুখ ঢেকে হাসতে থাকে। অন্যদিকে আবির ছোঁয়ার রুমে এসে হালকা দরজা খুলে ভিতরে তাকায়, দেখে ছোঁয়া বিভোর হয়ে ঘুমোচ্ছে। আবির মুচকি হেসে সাব্বির রহমানের রুমের সামনে এসে দরজা একটুখানি খুলে দেখে দুজন নাক ডেকে ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে, বাসার মেন গেট খুলে বের হয়ে যায়। বাইরে থেকে দরজা লক করে বাইক নিয়ে নিজের গন্তব্যে যেতে থাকে। এইদিকে পুলিশ অফিসার শুভ নিজের গাড়িতে করে রেল স্টেশনের দিকে যাচ্ছে। এক হাতে মদের বোতল, অন্য হাতে ড্রাইভিং করছে। হঠাৎ কেউ তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। দ্রুত গাড়ি ব্রেক করে, গাড়ির দরজা খুলে বের হয়ে লোকটার সামনে এসে বলে, এই শালা, মরার ইচ্ছে হয়েছে তোর, আর একটু লেট করে ব্রেক করলে তুই নিজেই তো লেট হয়ে যাবি। পরে সব দোষ হতো আমার। সামনে থেকে যা, নয়তো এইবার উপরে দিয়ে উঠিয়ে দিব। লোকটা মুচকি হাসে। এটা দেখে পুলিশ অফিসার শুভ ভুরু কুঁচকে তাকায়। কিছু সময় দাঁত কিরমির করে রাগী কণ্ঠে বলে, আমি তোর সাথে ভালো করে কথা বলছি বলে তুই আমাকে হালকাভাবে নিচ্ছিস। আমি তোর কি করতে পারি তুই নিজেও জানিস না। লোকটা এবার শব্দ করে হাসতে থাকে। কিছু না বলে পুলিশ অফিসার শুভর দিকে এগোতে থাকে। শুভর আগে কটমট করতে করতে গাড়ির দরজা খুলে নিজের রিভলভার হাতে নিয়ে যখনই লোকটার দিকে তাক করে, তার আগে পেটে হালকা ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ঘাড় নিচের দিকে নামিয়ে দেখে তার পেটের মাঝ বরাবর থেকে রক্ত বের হচ্ছে। আর তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। হাতের দিকে নজর দিতেই দেখে 2 আঙুলের মাঝখানে একটা ব্লেড রক্তে লাল হয়ে আছে। শুভ ধীরে ধীরে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে আর তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে। লোকটা তার সামনে আসতেই শুভ বলে, এরা তুই কি করলি? তোর সাথে আমার কি শত্রুতা ছিল? আমি তো সব কিছু ছেড়ে চলে যাচ্ছিলাম, তুই আমাকে একেবারে পৃথিবী থেকে পাঠিয়ে দিলি। লোকটা কিছু না বলে গলা বরাবর পিছনে হাত দিয়ে হাতুড়ি বের করে, চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস ফেলে। এরপর শুভর একটা হাত টেনে মাটিতে মেলে ধরে। এরপর শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতের পাঞ্জায় বাড়ি দিতে থাকে। শুভ চিৎকার শুরু করে দিয়েছে। লোকটা এক মুষ্টি মাটি নিয়ে শুভর মুখে ভরে দেয়। শুভ চিৎকার বন্ধ হয়ে যায় মুহূর্তেই। এরপর লোকটা ইচ্ছেমতো সবার পুরো শরীরে হাত দিয়ে মারতে থাকে। পরের দিন সকাল 9টা। আবির ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে আসে। কিছু সময় আয়নার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, ভোলাবালা সাথে সাথে মানুষ ছিলাম আমি, কতটা নাদান ছিলাম আমি। এই পৃথিবীর মানুষের এতটা চালাকি আর হুঁশিয়ারি আমি একদমই অজানা ছিলাম। সবাইকে নিজের মতো মনে করতাম সাদাসিধে। আর তাই তো দিন শেষে আমার সাদাসিধে মনটাতে এমন আঘাত পেল যে সব কিছু উলটপালট হয়ে গেল আমার। যে সম্পর্কটা এতটা জঘন্য কারণে ভেঙে গেল, পৃথিবীর কোনো কিছুতেই আর সেই সম্পর্কটা জোড়া লাগবে না। বিষাক্ত মানুষগুলো আমার সাজানো স্বপ্নগুলো ভেঙে দিল। যারা একদিন আমার আপন ছিল, যাদেরকে নিজের আপনজন ভেবেছিলাম। কথাগুলো বলতে বলতে 2 চোখের পাতা ভিজে যায় আবিরের। অন্যদিকে অনেক মানুষের ভিড় জমে আছে গোল হয়ে। সময়ের মধ্যে সেখানে পুলিশ এসে হাজির হয়। এসে দেখে পুলিশ অফিসার শুভর লাশ পড়ে আছে। শুভর লাশ থেকে সবাই ভয়ে আঁতকে ওঠে। শরীর থেকে হাত পা আলাদা করা, এমনকি মাথাটাও কেটে নিচের দিকে ফেলে রেখেছে। একজন কনস্টেবল তাড়াতাড়ি করে একটা কাপড় নিয়ে শুভর পুরো শরীর ঢেকে দেয়। কনস্টেবল রফিক ডিআইজি রুদ্রের কানের কাছে এসে বলে, স্যার, গতকাল সন্ধ্যার দিকে থানায় এমপি আকরাম খান এসেছিল আর শুভ স্যারকে মারার হুমকিও দিয়ে গেছে। হোয়াট? জি স্যার, আমি সত্যি কথাই বলছি। যখন শুভ স্যারকে মারার হুমকি দেয় আমি ওখানেই ছিলাম। বাট এমপি আকরাম খানের সাথে শুভর কি শত্রুতা ছিল? কোনো রকম শত্রুতাই ছিল না স্যার।
বরঞ্চ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু ওনার ছেলে আয়ানের মৃত্যুর পর উনি শুভ স্যারকে মারার হুমকি দিয়ে যাচ্ছিল, কারণ ওনার ছেলের খুনিকে শুভ স্যার খুঁজে বের করতে পারছিল না। আইসি, তুমি শুভর লাশকে পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দাও। আমি একটু এমপির বাড়ি হয়ে আসছি। কনস্টেবল রফিক মাথা নাড়ে। ডিআইজি রুদ্র গাড়ি নিয়ে রওনা দেয় এমপি আকরাম খানের বাড়ির উদ্দেশ্যে। এদিকে সাব্বির রহমান বাসায় এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। এত সকালে কোথায় গিয়েছিলে আব্বু? বাইরে হাঁটতে গিয়েছিলাম একটু, আর গিয়ে যা দেখে এলাম কি বলবো। কি এমন দেখলে যে বলতে পারছো না? একজন পুলিশ অফিসার খুন হয়েছে। এসব কি বলছো তুমি? পুলিশ অফিসার খুন হয়েছে মানে? শুধু খুন হয়েছে বললে ভুল হবে, এমনভাবে খুনি খুন করেছে যে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি বলছো মামা? একটু বুঝিয়ে বলবে তো? পুলিশ অফিসারের শরীর থেকে হাত পা আলাদা করে ফেলেছে, এমনকি মাথাটাও কেটে ফেলেছে। এমন ভয়ঙ্করভাবে কেউ কাউকে মারতে পারে? ওই পুলিশ অফিসার হয়তো এমনই কাজ করছে, যার জন্য এত ভয়ঙ্করভাবে তাকে মেরেছে। তুই চুপ থাকতো, যতই বড় শত্রু হোক না কেন, তাই বলে এমনভাবে কেউ কাউকে মারবে? আমি ভাবছি অন্য কথা। তুমি আবার কি ভাবছো? সাধারণ মানুষের রক্ষা করার দায়িত্ব সরকার পুলিশকে দিয়েছে, অথচ পুলিশ অফিসাররাই নিরাপদ নয়। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে ভাবতে পারছো? সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আবির বাবা, তুই সাবধানে থাকিস, কারোর সাথে কোনো রকমের ঝামেলা করিস না কিন্তু। তোর মামার মুখে শুনে আমার তো ভয়ে বুক কাঁপছে। আর ছোঁয়া, তুই কলেজ শেষ করে কোনো বান্ধবীদের সাথে এদিক ওদিক কোথাও যাবি না। কলেজ শেষ করে সোজা বাসায় চলে আসবি। আমাকে তো আবি সাথে করে নিয়ে যায় আর নিয়ে আসে আম্মু। আবির মাঝে মাঝে তোকে আনতে পারে না, তাই না? ওর অফিসে কাজ পড়ে যায় না মাঝে মাঝে খুব বেশি? আমি ঠিকই বলেছি ছোঁয়া, কলেজ শেষ করে তুমি এদিক ওদিক কোথাও যাবে না, সোজা বাসায় চলে আসবে। আমার জন্য অপেক্ষা করতে হবে না। অফিসে ইদানিং খুব কাজের চাপ বেড়েছে। আচ্ছা, এসব বাদ দে এখন। তোর অফিস নেই আবির? আছে মামা, কিছুক্ষণের মধ্যে বেরোবো। ছোঁয়া যাও, গিয়ে রেডি হয়ে আসো। ছোঁয়া মাথা নেড়ে চলে যায় রেডি হবার জন্য। আবির অফিসের ব্যাগ নেওয়ার জন্য নিজের রুমে আসে। একটু সময় পর দুজনে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। প্রতিদিনের মতো আজও আবির ছোঁয়াকে তার কলেজে নামিয়ে অফিসে চলে আসে। নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। এদিকে ডিএসপি রুদ্র পায়ের উপর পা তুলে বসে আছে সোফায়। তার সামনে বসে আছে আকরাম খান। আকরাম খান রুদ্রকে উদ্দেশ্য করে বলে, আমার বাসায় আসার কারণটা কি জানতে পারি আমি? অবশ্যই জানবেন, জানাবার জন্যই তো আমি আসতাম, তাই না? হেয়ালি না করে কি বলতে চাইছেন সরাসরি বলুন। ইন্সপেক্টর শুভ, ভুল হয়েছে নিশ্চয় শুনেছেন। হোয়াট নয়, মিস্টার আকরাম, ইয়েস। আমার সাথে তো গতকালই কথা হলো। থানায় গিয়ে আমি কথা বলে এসেছি শুভর সাথে। আপনি গতকালের কথা বলছেন, আর আমি আজকের কথা বলছি। আর হ্যাঁ, আপনি গতকাল থানায় গিয়েছিলেন, সে খবরও আমার কাছে আছে। আর আপনি শুভকে কী বলেছেন সেটাও আমি শুনেছি। আপনি শুভকে খুন করার হুমকি দিয়ে এসেছেন গতকাল, আর দেখুন আজ শুভ ঠিকই খুন হয়ে গেল। আপনি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছেন শুভর খুনের? যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে আপনি একদম অ্যাবসলিউটলি রং ভাবছেন, কারণ শুভর সাথে আমার কোনো শত্রুতা নেই, বরং ভালো একটা সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক ছিল সেটা আপনার ছেলে খুন হবার আগ পর্যন্ত, কিন্তু আপনার ছেলে খুন হবার পর থেকেই শুভ আপনার শত্রু হয়ে উঠেছে। ডিআইজি, আপনি মিছে আমাকে সন্দেহ করছেন। আমি আপনার মুখ থেকেই শুনলাম যে শুভ খুন হয়েছে। আমি শুভকে মারিনি। আমি তাকে ভয় দেখেছিলাম যাতে ও আমার ছেলে খনিকের তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। যদি আমার ধারণা ভুল হয় তাহলে আপনি বেঁচে গেলেন, আর যদি আমি যেটা ভাবছি সেটাই হয়ে থাকে তাহলে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আকরাম খান, কথাটা মনে রাখবেন। কথা শেষ করে ডিআইজি রুদ্র বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর সোজা আকরাম খানের বাসা থেকে বের হয়ে যায়। আকরাম খান মাথা হাত রেখে চিন্তায় ডুবে যায়।
অন্যদিকে দিয়া আজ অফিসে আসেনি। তার আব্বু আম্মুর বিবাহবার্ষিক, তার জন্য বাসায় সবকিছু নিজের হাতে সাজাচ্ছে, কিন্তু আবিরকেও মিস করছে। তাই আজ যাতে আবিরকে চোখে হারাতে না হয় সেই জন্য আবিরকে কল করে। আবির অফিসের কাজে ব্যস্ত, রিংটোন বেজেই যাচ্ছে। ব্যস্ততা রেখে মোবাইল হাতে নিয়ে দেখে দিয়ার নাম্বার। সাথে সাথে কল রিসিভ করে বলে, জি ম্যাম, বলুন। আপনি কোথায় আছেন আবির? এই সময় আমার যেখানে থাকার কথা সেখানেই ম্যাম। অফিসের কাজের জন্য কাউকে বুঝিয়ে দিয়ে আপনি আমার বাসায় চলে আসুন। আমি একা সবকিছু সামলাতে পারছি না। কিন্তু ম্যাম অনেক কাজ জমে আছে, পরে প্রবলেম হয়ে যাবে। সেটা আমি বুঝে নিব। আপনাকে যেটা বললাম সেটা করুন। ঠিক আছে ম্যাম। দিয়া মুচকি এসে কল কেটে দেয়। আর আবির বিরক্ত হয়ে মোবাইল টেবিলের উপর রাখে। কি আর করার, অফিসার বস বলে কথা, তার সব কথা তো শুনতেই হবে, নয়তো পরে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আবির ম্যানেজারকে ডেকে দিয়া যা বলে তাই করতে বলে। ম্যানেজার ঠিক আছে বললে আবির অফিস থেকে বের হয়ে রিক্সা নিয়ে রওনা দেয় দিয়ার বাসার উদ্দেশ্যে। এদিকে ডিআইজি রুদ্র মুখে কলম নিয়ে কামড়াচ্ছে আর গভীর চিন্তায় ডুবে আছে। কনস্টেবল রফিক বলে, কি এত চিন্তা করছেন স্যার? অনেক কিছু রফিক সাহেব। কে হতে পারে এই খুনি যে একের পর এক খুন করে যাচ্ছে? আর কি এমন শত্রুতা আছে খুনির সাথে যে এতটা ভয়ঙ্করভাবে এত কষ্ট দিয়ে তারপর মারছে? এমন কিছু তো করেছে স্যার, যার জন্য এত যন্ত্রণা দিয়ে মারছে খুনি। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় আকরাম খান শুভ স্যারকে খুন করবেনই তো? না রফিক সাহেব, আকরাম এত বোকা নয় যে রাস্তায় মেরে ফেলে রাখবে। খুনি এমন কেউ যার সাথে খুব গভীর কোনো শত্রুতা আছে। কোনো রকম কোনো ক্লুও তো আমাদের কাছে নেই স্যার, যার মাধ্যমে আমরা খুনিকে খুঁজে বের করব কিভাবে? প্রশ্ন এখন সেটাই রফিক সাহেব। খুনি খুবই চালাক আর চতুর টাইপের, কিন্তু কথা হলো রফিক সাহেব সব চোরই একদিন না একদিন কোনো না কোনো ভুল করে বসে। সেই সুযোগটা আমাদের আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নাও। এখানে তো তেমন কোনো কাজই দেখছি না ম্যাম। অফিসে এত কাজ ফেলে আসতে বললেন? আমি একাই সবকিছু করছি আবির, ক্লান্ত হয়ে পড়েছি, তাই আপনাকে আসতে বলেছি। বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়নি ম্যাম, বাট অফিসে এত কাজ পড়ে আছে। সমস্যা নেই ওসব নিয়ে। আমি ম্যানেজার সাহেবকে টেক্সট করে সব কিছু বলে দিয়েছি। আপনি আমাকে হাতে হাতে সাহায্য করবেন, আসুন। আবির আর কিছু না বলে চুপচাপ দিয়ার হাতে হাতে কাজ করতে থাকে। সবকিছু সাজানো হয়ে গেল। আবির দিয়ার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসে। দিয়া রুমে এসে শুয়ে আছে। আবিরের ছবি মোবাইলে বের করে ছবিতে একটা কিস করে একা একাই বলতে থাকে, এই মিস্টার, এত নিষ্ঠুর কেন তুমি? আমাকে একটু ভালোবাসলে কি হয় শুনি? আমাকে একটু বুঝলেই বা কি এমন ক্ষতি হয়ে যায়? সারাক্ষণ শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। বয়স কি তোমার কম হয়ে যায় নাকি? বিয়ে করবে না? তোমার জন্য আমি বহু সাজার অপেক্ষা করছি, আর তুমি কিছু বোঝোই না। এই পৃথিবীতে স্বর্গ আছে, আর সেই স্বর্গের দরজায় তোমার বুকে আমি খুঁজে নিতে চাইছি আবির। তুমি কোনো বাধা দিও না। আমার এই দু চোখে হাজারো স্বপ্ন, আর তার রং তোমার চোখে। আমি তোমার রঙে নিজেকে রাঙাতে চাই। ফুরিয়ে যাবে এই জীবন, ফুরিয়ে যাবে সকল আশা, কিন্তু কখনো ফুরিয়ে যাবে না তোমার প্রতি আমার ভালোবাসা। অফিসের সকল কাজ শেষ করে আবির একটা রিক্সা নিয়ে চলে আসে হসপিটালে। প্রিয়াকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে চলে আসে। আদনান আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়, আবিরকে জড়িয়ে ধরে বলে, এত লেট করে আসলি যে? তুই তো সেই কখন টেক্সট করে বললি আসছিস। আর বলিস না, আমার বসে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। সারাক্ষণ এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায়, তার অত্যাচারে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল। তোর বস আবার তোর প্রেমে পড়েনি তো? আই ডোন্ট নো, বাট পড়লেই লাভ নেই। আমার অতীত ইতিহাস সবই তুই জানিস। জানি। আচ্ছা, তুই প্রিয়ার কাছে থাক, আমি একটু বাইরে ঘুরতে আসছি। আবির মাথা নাড়ে। আদনান বাইরে চলে যায়। আবির গিয়ে প্রিয়ার মাথার পাশে বসে। প্রিয়া ফ্যালফ্যাল করে আবিরের দিকে তাকিয়ে আছে। বলতে চাইছে অনেক কিছু, কিন্তু শক্তি পাচ্ছে না বলার জন্য। আবির প্রিয়ার মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, এত উত্তেজিত হবার মতো কিছুই হয়নি। সময় অনেক আছে, আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর যত কথা বলতে চাও বলবে। দিন রাত তোমার পাশে বসে তোমার কথা শুনবো। এখন তোমাকে কিছু বলতে হবে না। ডক্টর তোমাকে কোনো রকম টেনশন করতে বারণ করেছে।
যদি টেনশন করো তাহলে তোমার অবস্থা আরো বেশি খারাপের দিকে যাবে। প্রিয়া কিছুটা শান্ত হয়ে যায়, তবে চোখ এখনো আবিরের দিকেই রেখেছে। আবির খেয়াল করে প্রিয়ার চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির প্রিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, আবার কান্না করে। তুমি জানো না আমি তোমার চোখের পানি দেখতে পারি না। তুমি কান্না করলে যে আমারও কষ্ট হয়। আমাদের মাঝে কিছু সময়ের জন্য বিরহ কষ্ট অতিথি হয়ে এসেছে। সুখ আবার ফিরে আসবে। আমরা আবার সবাই আগের মতো একসাথে থাকবো। আর কিছুদিনের ব্যাপার, তারপর সবকিছু ঠিক হয়ে উঠবে। আর কান্না করো না। বলেই টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে আবির প্রিয়ার চোখের পানি মুছে দেয়। প্রিয়ার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। আবিরের মোবাইল বেজে ওঠে। আবির পকেট থেকে মোবাইল বের করে দেখে স্ক্রিনে দেওয়া নামটা জ্বলজ্বল করছে। আবির বেশ বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই। বসা থেকে উঠে কেবিনের বাইরে এসে কল রিসিভ করে। কল রিসিভ করতে উপাস থেকে দিয়া বলে, কোথায় আপনি আবির? আমি একটু পার্সোনাল কাজে দূরে আছি ম্যাম। আবির জানেন, আজ আমার আব্বু আম্মুর বিবাহবার্ষিকী, তারপর আপনি দূরে গেছেন। কিছু কাজ সময় দেখে আসে না ম্যাম, হুট করেই চলে আসে। আর সেই কাজগুলোর জন্য হাজারো কাজ ফেলে ছুটে আসতে হয়। কি এমন কাজ আপনার শুনি আমি? প্রথমে তো বললাম ম্যাম, পার্সোনাল কাজ। আমি এত কিছু শুনতে চাইছি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমি আপনাকে আমার বাসায় দেখতে চাই। ব্যাস, এটাই আমার লাস্ট কথা। ম্যাম শুনুন ম্যাম, ধুর, বিরক্তকর। দিয়া কল কেটে দিয়েছে। আবির দিয়াকে ডাকতে থাকে, তাতে অবশ্য লাভ হয় না। আবির মোবাইল পকেটে রেখে রুমে চলে আসে। রুমে ঢুকে দেখে প্রিয়া মুখ ভার করে আছে। আবির রুমে ঢুকে প্রিয়ার গালে হাত রাখে, কিন্তু প্রিয়া তার দিকে তাকায় না। খুব ভালো করে বুঝতে পারছে প্রিয়া যে তার উপর অভিমান করে আছে। আবির শান্ত কণ্ঠে বলে, রাগ করেছ? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। আমার অফিসের বস কল করেছিল, তার সাথেই কথা বললাম, তোমার কসম। এবার কিছুটা শান্ত হয় প্রিয়া। শান্ত চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে প্রিয়ার কপালে চুমু দেয়। কিছু সময় পর আদনান চলে আসে। আবির আদনানের কাছে এসে বলে, আমি আসছি আজকে। বসের যন্ত্রণায় শান্তি নেই। তার আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী, সেখানে নাকি আমাকেও যেতে হবে। এত যন্ত্রণা কার ভালো লাগে বলতো? কি করবি বল? শর্ত হলো তোর বসে, তার কথা তো শুনতেই হবে। না শুনলে তো আবার চাকরি চলে যাবে। শুধু আমার কাজটা কমপ্লিট করতে দে, তারপর চাকরির কপালে উষ্ঠা মেরে আমি বের হয়ে আসব। আচ্ছা ঠিক আছে, যখন সময় হয় তখন দেখা যাবে। গতকাল রাতে আরো এক ধাপ এগিয়ে গেছি। আর বেশি দিন নয়, অল্প কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সব কাজ শেষ করেন। হসপিটালে তো প্রায় 3 মাসই হয়ে গেল, আর প্রিয়ার অবস্থা এখনো আগের থেকে অনেকটাই ভালো। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আমরা চাইলে প্রিয়াকে বাসায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টও করতে পারি। ঠিক আছে, আমি কাজ শেষ করে নেই, তারপর এখান থেকে অনেক দূরে চলে যাব, সকল চেনা মানুষের আড়ালে। আরও কিছু সময় দুজন কথা বলে। এরপর আবির হসপিটাল থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রওনা দেয় দিয়াদের বাসার উদ্দেশ্যে। যাকে আমার ছেলের খুনিকে খুঁজে বের করার দায়িত্ব দিলে সে নিজেই খুন হয়ে গেল। আর তুমি ঘরে বসে বসে গ্লাসের উপর গ্লাস মদ খেয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় আমি কম চেষ্টা করছি আমার ছেলের খুনিকে খুঁজে বের করার জন্য? আমি ঘরে বসে থাকলেও আমার সকল লোকজনকে লাগিয়ে দিয়েছি আমার ছেলের খুনিকে খুঁজে বের করার জন্য। কিন্তু কি করব বলো, কোনো রকমের কোনো ক্লু নেই আমার কাছে যার মাধ্যমে জানতে পারবো আমার ছেলের খুনি কে। কেমন লোক লাগিয়ে রেখেছো সেটা তো বুঝতেই পারছি। তুমি কি করবে, কিভাবে করবে আমি জানি না। আমার ছেলের খুনিকে খুঁজে বের করো। ওই জানোয়ার আমার ছেলেকে যতটা কষ্ট দিয়ে মেরেছে তার থেকে 1000 গুণ কষ্ট ওকে দিয়ে তুমি মারবে। এর বাইরে আমি অন্য কিচ্ছু জানি না। সেটা তোমার না বললেও হবে, আমি সব রকমের চেষ্টাই করে যাচ্ছি। আজ না হয় কাল ওই শুয়োরের বাচ্চা কি আমার সামনে আসতেই হবে। স্যার, ক্লু একটা পাওয়া গেছে। কি বলছেন রফিক সাহেব, তাই নাকি? কি কুলু পেলেন? আপনি বলেছিলেন না স্যার, চোরেরা চুরি করার পর কোনো না কোনো ভুল করেই যায়। খুনিও সেই ভুলটাই করেছে, ভুল করে তার রুমাল সেখানে ফেলে গিয়েছিল। আমরা কয়েকজন মিলে আজকে ঘটনাস্থলে গিয়েছিলাম, যেখানে শুভ স্যারকে হত্যা করা হয়েছিল। কিছুটা দূরে একটা রুমাল খুঁজে পেয়েছি। এই যে স্যার রুমাল।
ডিআইজি রুদ্র রুমালটা হাতে নেয়, ভালো করে রুমালটার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর কনস্টেবল রফিককে উদ্দেশ্য করে বলে, রফিক সাহেব, এই পৃথিবীতে কি আবির নামে শুধু একজনই আছে নাকি? রুমালের ভিতরে নকশি করে আবির লেখা বুঝলাম, কিন্তু কে এই আবির? সত্যি কি এই রুমাল জার্সি খুন করেছে? এরকম কোনো প্রমাণও তো আমাদের কাছে নেই। এমনও তো হতে পারে কেউ হাঁটার সময় তার পকেট থেকে রুমাল পড়ে গেছে। কনফার্মই বা হয় কি করে সেই খুন করেছে? রুমালের মধ্যে তো এক ফোঁটা রক্তের দাগও নেই। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন স্যার, তবে আমার মনে হয় আমরা এমপি আকরাম খানের সাথে কথা বলতে পারি এই বিষয়ে। আবির নামে সে কাউকে চিনে কিনা, হতেও তো পারে আমাদের এই সন্দেহ সত্যি। ঠিক আছে, চলুন তাহলে গিয়ে একটা সুযোগ নিয়ে দেখি। যদি ছড়ে বক মরে আর ফকিরের কেরামতি বেড়ে যায়। বলেই ডিআইজি রুদ্র কনস্টেবল রফিককে নিয়ে থানা থেকে বের হয়। দুজনে গাড়িতে উঠে রওনা দেয় আকরাম খানের বাসার উদ্দেশ্যে। এদিকে আবির দিয়াদের বাসায় আসতেই দিয়া আবিরের হাত ধরে সবার কাছে নিয়ে যায়। আবির অবাক হয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে। এরপর দিয়া তার আব্বু আম্মুর সাথে আবিরের পরিচয় করিয়ে দেয়। আবিরের সাথে কুশল বিনিময় করে দিয়ার আব্বু আম্মু। কিছু সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। কেক কেটে একে অপরকে সবাই খাইয়ে দিতে থাকে। আবিরের প্রচণ্ড বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। এদিকে ডিআইজি রুদ্র আর কনস্টেবল রফিক আকরাম খানের বাসায় আসে। রুদ্রকে দেখে আকরাম খান কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সেটা রুদ্রকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই বলে, আপনি আবার কি মনে করি? ভয় পাবার কিছু নেই আকরাম খান, আমি শুধু আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। কি জানতে চান বলুন। আচ্ছা, আবির নামের কাউকে কি আপনি চেনেন? চিনি। আমার ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কি নিয়ে ওদের সাথে গন্ডগোল হলো, এরপর থেকে কেউ কারোর সাথে কথা বলে না। আর হুট করে আবির কোথাও উধাও হয়ে যায়। বেশ কয়েক মাস পর থেকে আবিরের কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, আবির কীরকম ছিল আমাকে একটু ধারণা দিতে পারবেন ওর সম্পর্কে? আপনি কি আমার ছেলে বা ইন্সপেক্টর শুভর খুনি হিসাবে আবিরকে ভাবছে? হলেও হতে পারে। আপনি একটু আমাকে আমি সম্পর্কে বলুন তো। পৃথিবীতে কেউ নেই এতিম, আর কাউকে মারতে পারে এমনটা আমি কখনো বিশ্বাস করব না। কারণ যে ছেলে সামান্য মুরগির রক্ত দেখলে ভয়ে কান্না করে দেয়, সে ছেলে কখনো মানুষ খুন করতে পারে না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আবির, আমার ছেলে আরও কয়েকজন ওরা বন্ধু ছিল। আবির খুবই ভীত প্রকৃতির ছিল। ঝগড়াঝাটি, মারামারি কিংবা কোনো রকমের কথা কাটাকাটি এসবের আশেপাশেও ছিল না। নিজের মতো করে কলেজে যেত আসতো। কলেজ শেষ করে চাকরি করলো, সেখানেও নিজের মতো করে অফিসে যেত, বাসায় আসতো। কেউ বলতে পারবে না আগে কখনো কারোর সাথে কোনো কিছু নিয়ে তর্ক করেছে। কেউ যদি ওকে বকাও দিত, উল্টো তাকে সরি বলে সেখান থেকে চলে যেত মাথা নিচু করে। আপনি বলুন তো, এমন একটা ছেলে কাউকে মারতে পারে? আর তাছাড়াও আবিরের কোনো খোঁজ খবর নেই, বললাম তো আপনাকে, অনেক মাস থেকে। বুঝলাম আপনার কথা। আপনার ছেলের সাথে ওর কখনো কোনো ঝামেলা হয়নি? না স্যার, কিছু নেই। ওদের একটা গণ্ডগোল হয়েছিল, আমি এটা শুনেছিলাম আমার ছেলের থেকে। আবার এটাও বলছে যে আবির কোনো তর্ক না করে মাথা নিচু করে সেখান থেকে চলে গেছে। যা বলার আমার ছেলে বলেছিল। বললাম না আপনাকে, আবির খুবই দ্রুত প্রকৃতির ছেলে ছিল। ধন্যবাদ আপনাকে। আমি আজকে আসছি, তাহলে আবার প্রয়োজন হলে আসবো আপনার কাছে। বলে রুদ্র সেখান থেকে উঠে কনস্টেবল রফিককে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। কনস্টেবল রফিককে উদ্দেশ্য করে রুদ্র বলে, রফিক সাহেব, কি বুঝলেন আকরাম খানের কথা শুনে? উনি যা বলল তারপর আমারও মনে হয় না স্যার ওই ছেলে এসব করতে পারে। আর হয়তো এটাও বলল যে বেশ কয়েক মাস থেকে ওই ছেলেটা নাকি কোনো খোঁজ খবর নেই। তবুও আপনি একবার খোঁজ খবর নেন ওই ছেলের সম্পর্কে। ও যেখানে থাকতো সেখানে যান, গিয়ে ভালো করে জেনে আসুন ওই ছেলের সম্পর্কে। ঠিক আছে স্যার, আমি কালকে সকালে যাব। রুদ্র ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। এইদিকে সবকিছু শেষ হয়ে যায়। দিয়াদের বাসায় এক এক করে সবাই চলে যায়। আবিরও চলে যায়। হাসি আনন্দে যেখানে কাটার কথা সেখানে কান্নায় ভাসছে দিয়ার চোখ। দিয়া নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করে যাচ্ছে।
ড্রেসিং টেবিলে থাকা সবকিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। কান্না কিছুতেই থামছে না দিয়ার। চলুন একটু পেছন থেকে ঘুরে আসি, জেনে নি দিয়ার এই কান্নার কারণ। কিছুক্ষণ আগেই দিয়া আবিরের হাত ধরে বাসার বাইরে বাগানে নিয়ে আসে। কি হলো ম্যাম? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আপনাকে কিছু বলার আছে আবির, অনেক দিন থেকেই বলবো ভাবছি, তো সাহস হচ্ছে না বলার। আজকে একটা ভালো দিন, আমার আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী। এর থেকে ভালো দিন আর কিছু বলে মনে হয় না আমার, তাই আপনাকে আজই কথাটা বলবো ঠিক করেছি। ঠিক আছে ম্যাম, বলুন কি বলবেন। আমি আমি আপনাকে আপনাকে পছন্দ করি আবির। পছন্দ করেন বলতে? আমি আপনাকে ভালোবাসি আবির, আপনার সাথে জীবনের বাকিটা সময় কাটাতে চাই। আপনি কি বলছেন? আপনি জানেন ম্যাম? আমি জানি আবির, আর আমি যা বলছি সবটাই আমার মনের কথা। আমি সেই প্রথম যেদিন অফিসে দেখেছি ঘোরার জন্য, সেদিন আপনাকে দেখেই ভালোবেসে ফেলেছি। শুধু আপনার জন্য আমি অফিসের এমডির পদে বসেছি। বাট আই এম সরি ম্যাম, আপনাকে আমি ভালোবাসতে পারবো না। আবিরের কথা শুনে দিয়ার চোখ ছলছল হয়ে যায়। চোখের কোণে পানি টলমল করছে। এই বুঝি চোখের পানি টপ টপ করে পড়তে থাকে। কান্না করতে করতে অশ্রুসিক্ত কণ্ঠে আবিরকে বলে, কিন্তু কেন আবির? আমি কি দেখতে সুন্দর নই? আমাকে কি আপনার পছন্দ না? সেটা পছন্দ অপছন্দ নয় ম্যাম। কে বলেছে আপনি সুন্দর না? যে কেউ আপনাকে ভালোবাসতে চাইবে, নিজের জীবন সঙ্গী বানাতে আপনাকেই পছন্দ করবে। তাহলে আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? কারণ আমি বিবাহিত ম্যাম। আবিরের কথা শুনে দিয়া যেন আকাশ থেকে পড়ল। এবার শব্দ করে কান্না করে দিল দিয়া। কান্না করতে করতে আবিরকে বলে, এসবটা কি বলছেন আপনি? আপনি ম্যারিড, বাট আপনাকে দেখি বা এখনো তো এরকম কিছু বলেননি আপনি। প্রয়োজন মনে করিনি ম্যাম, আমাকে মাফ করবেন ম্যাম। আমার এরকম কোনো ব্যবহারে যদি আপনার মনে হয়ে থাকে আমি আপনাকে ভালোবাসি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। দিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় সেখান থেকে। দিয়া কান্না করতে করতে দৌড়ে নিজের রুমে চলে যায়। বর্তমানে পরের দিন সকালে কনস্টেবল রফিক দাঁড়িয়ে আছে ডিআইজি রুদ্রের সামনে। কি হলো রফিক সাহেব, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কি ইনফরমেশন সেটা তো বলুন। স্যার, আবিরের বাড়ির কাছে গিয়ে কয়েকজনের সাথে কথা বললাম। তাদের কথা শুনে মনে হলো খুবই ইনোসেন্ট আর ভদ্র প্রকৃতির ছেলেও। তবে বেশ কয়েক মাস থেকে আবিরের কোনো খবর তারা জানে না। সাথে ওর স্ত্রী আর বন্ধু উধাও। স্ত্রীর নাম প্রিয়া, বন্ধুর নাম আদনান। আদনানের বোনকেই বিয়ে করেছে ও। 10 বছর দেশের বাইরে ছিল। দেশের বাইরে 10 বছর ছিল? কি করছো দেশের বাইরে? লেখাপড়া করার জন্য দেশের বাইরে গিয়েছিল। ওর যে বন্ধু আদনান, ও নাকি ওকে দেশের বাইরে পাঠিয়েছিল লেখাপড়া করার জন্য। কেন? আবিরের বাবা মা? আবিরের মা বাবা কেউ বেঁচে নেই স্যার। মারা গেছে না কেউ মেরেছে? নাকি কেউ ওর বাবা মাকে? এসব তো জিজ্ঞাসা করা হয়নি স্যার। রফিক সাহেব, আপনি কি করেন না? সম্পূর্ণ ডিটেলস জেনে তারপরে আসবেন না আপনি? সম্পূর্ণ ডিটেলস জেনে এসেছি স্যার। কচু জিনিস আছেন আপনি, এটা সম্পূর্ণ ডিটেলস হলো নাকি? বাকি সব কিছু তো আমরা আবিরের থেকে শুনতে পারি। কেউ জানে না আবির কোথায় আছে? কি করে জানবো আবিরের থেকে? আবির দিয়া গ্রুপ অফ কোম্পানিতে জব করে স্যার। হোয়াট? এই তো আপনি বললেন যে আবিরের কোনো খোঁজ খবর কেউ জানে না, তাহলে এই খবরটা আপনাকে কে দিল? আমি আদনানের বাসায় গিয়েছিলাম স্যার। সেখানে যদিও কেউ ছিল না। পুরো ঘর খোঁজার পর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। এখানে স্পষ্ট লেখা আছে দিয়া গ্রুপ অফ কোম্পানি থেকে পাঠানো হয়েছে। ব্যাপারটা ভালো করে পড়ে দেখুন স্যার, এখানে আবিরেরই নাম লেখা আছে। রফিকের হাত থেকে রুদ্র একটা খাম নেয়, দেখে দিয়া গ্রুপ অফ কোম্পানি থেকে পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটার। খামটা খুলে দেখে ভিতরে একটা চিঠি, যেখানে স্পষ্ট আবিরের নাম লেখা। ডিআইজি রুদ্র বলে, সত্যি রফিক সাহেব, আপনি একটা কাজের মতো কাজ করেছেন। আমরা এখনই যাব কোম্পানিতে। যান, গাড়ি বের করুন। কনস্টেবল রফিক ঠিক আছে বলে চলে যায়। একটু পর ডিআইজি রুদ্র বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় দিয়া গ্রুপ অফ কোম্পানিতে।
দারোয়ান প্রথমে আটকালে পরে পরিচয় পেয়ে ভেতরে নিয়ে যায়। ডিআইজি রুদ্র সরাসরি দিয়ার কেবিনে চলে আসে। পুলিশ দেখে দিয়া কিছুটা ঘাবড়ে যায়। কি ভাবছেন আপনারা? কাল এত বড় একটা আঘাত পাওয়ার পর আজ দিয়া অফিসে কেন? চলুন তবে একটু পিছন থেকে ঘুরে আসি। সকালে আবির অফিসে এসে দেখে দিয়া অফিসে আসেনি। আবির খুব ভালো করে বুঝতে পারছে দিয়ার মনের অবস্থাটা কি, তাই আবির অফিস থেকে সরাসরি চলে যায় দিয়ার বাসায়। দিয়ার আব্বু আম্মু আবিরকে গতকাল দেখেছে তাদের বিবাহ বার্ষিকীতে, তাই চিন্তা কষ্ট হলো না আবিরকে। তাদের সাথে কুশল বিনিময় করে আবির বলে, অফিসের কিছু কাজ নিয়ে ম্যামের সাথে একটু কথা ছিল। দিয়ার আব্বু আম্মু আবিরকে দিয়ার রুম দেখিয়ে দেয়। আবির দরজা নক করলে দিয়া ভিতরে যেতে বলে। আবির ভিতরে গিয়ে দেখে দিয়ার চোখ ফুলে লাল হয়ে আছে। খুব ভালো করে বুঝতে পারছে সারা রাত যে দিয়া কান্না করেছে। আবিরকে দেখে দিয়া বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনি অফিসে যাননি তাই। কি হবে অফিসে গিয়ে আমার? আপনার জন্য আমি অফিসে যেতাম, সে আপনি তো আমায় ফিরিয়ে দিলেন। আর কিসের জন্য অফিসে যাব আমি? ম্যাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আপনি সত্যিই খুব ভালো, তবে এখানে আমার তো কিছু করার নেই বলুন। আমি বিবাহিত, আর অনেক আগে থেকেই, কিন্তু একটা কারণে আমি কাউকে কিছুই বলিনি। আর তাছাড়া আপনি আমাকে যা ভাবেন আমি তা। আপনি আমাকে যে পরিচয়ে জানেন তার বাহিরেও আমার একটা পরিচয় আছে, যেটা আমি ছাড়া কেউ জানে না। আমি যদি বিবাহিত না হতাম, আই প্রমিস আমি আপনাকে কখনো ফিরিয়ে দিতাম না। আপনার মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন না, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আপনার জীবনে এমন কেউ একজন আসবে যে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে। এভাবে নিজের জীবনটা নষ্ট করবেন না ম্যাম। সবকিছু ভুলে আগের মতো হয়ে যান, আমরা ভালো বন্ধু হয়ে থাকবো। কিন্তু আবির, আমি যে আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, কি করে ভুলে যাব আমি আপনাকে? আমরা তো কাউকে না কাউকে ভালোবাসি না, কিন্তু শুধু কি পাওয়ার নামই ভালোবাসা? যাকে ভালোবাসেন তাকে ভালো রাখার নামই ভালোবাসা। আমি তো বললাম আমি আপনার ভালো বন্ধু হয়ে থাকবো, কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না ম্যাম। আপনি শিক্ষিত মেয়ে, আপনি সবকিছুই বোঝেন, তারপরও এরকম বোকামি করাটা আপনাকে মানায় না ম্যাম। আর আমাকে নিয়ে যদি প্রবলেম হয় আমি চলে যাব অনেক দূরে। দিয়া চোখের পানি মুছে নেয়। এরপর শান্ত কণ্ঠে আবিরকে বলে, কোথাও যেতে হবে না আপনাকে, আমি বুঝেছি। আম সরি, আমি জানতাম না আপনি বিবাহিত, তাই আপনাকে ভালোবেসে বলেছি। যদি জানতাম তাহলে হয়তো বলতাম না কখনো। আপনি যান, আমি আসছি অফিসে। আবির মুচকে হেসে মাথা নেড়ে চলে আসে অফিসে। কিছু সময় পর দিয়াও চলে আসে অফিসে। বর্তমানে ডিআইজি রুদ্র খুব ভালোভাবে বুঝতে পারছে দিয়া যে ভয় পেয়ে আছে তাকে দেখে, তাই দিয়াকে শান্ত কণ্ঠে বলে, ভয় পাবার কিছু নেই মিস দিয়া। আমি এখানে কোনো ঝামেলা বা কিছু করতে আসিনি। আমি শুধু আপনার একজন স্টাফ যার নাম আবির, তার সাথে কিছু সময় কথা বলার জন্য এসেছি। ডিআইজি রুদ্রর কণ্ঠে আবিরের নাম শুনে দিয়া একটু চমকে ওঠে। কৌতূহলী কণ্ঠে দিয়ে জিজ্ঞেস করে, আবিরের সাথে কি আপনার কি এমন কথা হয়? আচ্ছা মিস দিয়া, একটু পার্সোনাল। আপনি যদি একটু কষ্ট করে ওকে ডেকে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি আবিরকে ডেকে পাঠাচ্ছি। বলে দিয়া পিয়নকে ডাকে। পিয়ন না আসতে দিয়া বলে, একটু আবিরকে ডেকে নিয়ে আসুন তো। গিয়ে বলুন আমি ওকে ডেকেছি। পিয়ন মাথা নেড়ে চলে যায়। একটু পর আবির দিয়ার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই দেখে দিয়ার সাথে একজন পুলিশ অফিসার বসে আছে। আমাকে দেখেছেন ম্যাম? আপনার ম্যাম নয়, আমি দেখেছি আপনাকে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। পুলিশ চেনে চোরকে, আর চোর চেনে পুলিশকে। আপনির জন্যই তো আপনি আমাকে চিনেনও না। তো আমার সাথে আপনার কি কাজ? কিছু জিজ্ঞাসা করার ছিল আপনাকে আমার। যদি একটু কম্প্রোমাইজ করেন তাহলে ভালো হয়। এটা একটা অফিস মিস্টার আবির, অনেক স্টাফরা কাজ করছে। আপনার মেমো আছে এখানে, তাই চাইছি না কেউ পাইনিক হোক। যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি, আই হোপ আপনার কোনো প্রবলেম হবে না। নো প্রবলেম, চলুন। আপনার পারমিশন আছে তো? নো প্রবলেম, আপনি গিয়ে।
যেতে পারেন আবিরকে। এরপর ডিআইজি রুদ্রের সাথে আবির চলে আসে অফিসের বাইরে। দুজনে গাড়িতে উঠে বসে। ড্রাইভারকে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে যেতে বলে। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। গাড়ির ভেতর দুজনেই চুপচাপ। কিছু সময়ের মধ্যে চলে আসে একটা রেস্টুরেন্টের কাছে। দুজনে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। ডিআইজি রুদ্র বলে, কি খাবেন মিস্টার আবির, বলুন, অর্ডার করি? নো থ্যাঙ্কস, অফিসে আমার অনেক কাজ পড়ে আছে। সো আপনারা যা জিজ্ঞাসা করার করে ফেলেন। এত তাড়া কিসের মিস্টার আবির? মাত্রই তো আসলাম আমরা, আর আমি আপনাকে সাথে করে নিয়ে আসলাম। যদি কিছু না খাইয়ে ছেড়ে দেই, বিষয়টা কেমন দেখায় না বলুন? কোনো ড্রামার প্রয়োজন নেই, যে জন্য আমাকে ডেকেছেন সেটা বলুন। ঠিক আছে, আপনার যখন খুব তাড়া, আমি মেইন পয়েন্টে আসছি। এমপি আকরাম খানের ছেলে আয়ানকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, খুব ভালো বন্ধু ছিলাম আমরা। তা হঠাৎ শত্রু হয়ে গেলেন কি জন্য? শত্রু হয়নি, শুধু বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। আমি সেটাই জানতে চেয়েছিলাম, বন্ধুত্ব নষ্ট করার কারণটা কি? আমি প্রথমে না জানলেও পরে জানতে পেরেছি। ও ড্রিঙ্কস করার অভ্যেস ছিল, আর সাথে মেয়েদের সাথে বাজে মেলামেশাও। তার জন্য বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। বন্ধুত্ব নষ্ট করে দিয়েছেন বুঝতে পারলাম, কিন্তু এক সময় তো আপনার বন্ধু ছিল। আপনার সেই বন্ধু মারা গেল, আর আপনি তার খবরও নিলেন না। ডিআইজি রুদ্রের কথা শুনে আবির চমকে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন আপনি অফিসার? মারা গেছে? আইন মারা গেছে, আজ প্রায় 15 দিন হতে চলেছে, আর আপনি আজও জানেন না? আমি পেছনে সবকিছু ফেলে জীবন শুরু করেছি স্যার, আর পুরনো সিম কার্ডও নেই আমার কাছে। তাছাড়া চেনা পরিচিত কারোর সাথে দেখা হয় না, তাই আমি জানতাম না। বাট আপনি আমাকে এসব নিয়ে কেন জিজ্ঞেস করছেন? এমনি, আপনি যেতে পারেন। জি ধন্যবাদ অফিসার। বলে আবির বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েক কদম সামনে যেতে ডিআইজি রুদ্র আবিরকে পেছন থেকে ডেকে বলে,